সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। এ যেন বাংলাদেশের মতোই আরেক জুলাই, আরেক বাংলাদেশের প্রতিচ্ছবি। গত কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে চলছে অস্থিরতা। প্রশ্ন হচ্ছে, কেন এমন উত্তপ্ত ইন্দোনেশিয়া, আর কেনই বা ইন্দোনেশিয়া এখন বাংলাদেশের প্রতিচ্ছবি? দেশটির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ ছিল আগে থেকেই। তবে অনেকে মনে করেন এই দফায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পার্লামেন্ট সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। রাজধানী জাকার্তায় বিক্ষোভের শুরুটা হয়েছিল 25 আগস্ট, কিন্তু সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় 28 আগস্ট রাতে। দেশটিতে অর্থনৈতিক বৈষম্যের এই বাস্তবতা নতুন কিছু নয়, তবে পরিস্থিতি সহিংস রূপ নেয় যখন 21 বছর বয়সী ফুড ডেলিভারি কর্মী আফফান পূর্ণিওয়ান পুলিশের গাড়ি চাপায় নিহত হন। এই তরুণ কোনো বিক্ষোভকারী ছিল না, সে কেবল খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন, আর সেই সময়টাতে তার মৃত্যু হয়। এই তরুণের মৃত্যুই জনমনে জমে থাকা ক্ষোভ আরও তীব্র করে তোলে। আফফানের মৃত্যুর পর দেশটির রাজধানী জাকার্তা থেকে শুরু করে সুমাত্রা, সুলাওয়েসি, কালিমান্তান ও বালির রাস্তায় মানুষ নেমে আসে। তাদের আটকাতে টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় একাধিক স্থানে সংঘর্ষ এবং সরকারি ভবন ও সংসদ সদস্যদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে দেশটির সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। এছাড়া দেশটিতে সংসদ সদস্যদের জন্য মাসিক আবাসন ভাতা প্রায় $3000 নির্ধারণ করা হয়। এই খবর প্রকাশের পর থেকেই জনরোষ বিস্ফোরিত হয়। এ ভাতা দেশটির ন্যূনতম মজুরি 10 থেকে 20 গুণ বেশি। এ ব্যাপারটি জনগণের সাথে রাজনীতিবিদদের ব্যবধান স্পষ্ট করে দিয়েছিল। বিক্ষোভকারীরা শুধু অতিরিক্ত ভাতার বিরুদ্ধেই নয়, বরং সামগ্রিক বৈষম্য, দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। ইন্দোনেশিয়ার এই ঘটনাকে বাংলাদেশে হয়ে যাওয়া 2024-এর জুলাই আন্দোলনের সাথে মেলাচ্ছেন অনেকেই। ঠিক একই রকম ক্ষোভের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার চলমান এই আন্দোলনে। বাংলাদেশের জুলাই আন্দোলনের ফলাফল লেখা হয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের মাধ্যমে। এখন দেখার বিষয় ইন্দোনেশিয়ার জনগণের ভাগ্যে কোন ফলাফল অপেক্ষা করছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।